বিপরীতে তারা যে কিন্তু অফার করতেছে, একদম যে করতেছে তা না, সেটা অফার করছে কি, তারা ন্যারেটিভ অফার করছে। তারা কি অফার করছে? তারা প্রোপাগান্ডা অফার করছে। এই যে এত ভালো ভালো কথা বলি, কোনো লাভ নেই। সকালে ঘুম থেকে উঠবো, দেবো কাট পিস বক্তব্য, 10,000 ফটো কাট সরানো হয়ে গেছে। হ্যাঁ, তো ফলে এই যে প্রোপাগান্ডার ফল তারা 12 তারিখে পাইলো, এরপরে কোনো শিক্ষা নেই, একই জিনিস চালাই যাচ্ছে তারা। এখন আমি আসছি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে, এই যে একটা অর্থহীন বিতর্ক বিগত আমল থেকে শুরু হয়েছে। শাহাবুদ্দিন চুপ্পু দায়িত্ব করার পালন করার কারণে বা রাষ্ট্রপতি হওয়ার কারণে কি বিএনপির 2টা লোক কম গুম হয়েছিল, বা খালেদা জিয়ার বিরুদ্ধে বিষোদ্গার কম উৎপাদন করা হয়েছিল, বা 2টা মামলা কম হয়েছিল? তো কিছুই তো হয়নি। তাহলে চুপ্পুর সাথে বিএনপির রাজনীতির সম্পর্কটা কোথায়? চুপ্পুর সাথে বিএনপির রাজনীতির সম্পর্ক হলো, চুপ্পু একটা প্রতিষ্ঠান আকারে, চুপ্পুর যে সামান্ত একদম রাইটলি বলে, চুপ্পুর একটা অতীত আছে, একজন ছাত্রলীগ, সাবেক ছাত্রলীগ নেতা, তারপরে হাসিনাকে পায়ে ধরে কদমবুসি করা, তারপরে এখন সে জুলাই গণঅভ্যুত্থানের ন্যারেটিভ সংসদে পাঠ করছে। এই সবগুলো রোল যদি আপনি দেখেন, একই ব্যক্তির মাল্টি রোল নেই। আপনি আপনার বাবার সন্তান, আপনার স্ত্রীর হাজব্যান্ড, আপনার ছেলের বাবা। চুপ্পুর ব্যাপারটাও সেরকম। এবং কিন্তু যারা একটা ইডিওসেন্ট্রিক রাজনীতি করে, একটা কাল্ট ভিত্তিক রাজনীতি করে, ব্যক্তি পূজার রাজনীতি করে, তাদের কাছে একটা ব্যক্তি গুরুত্বপূর্ণ, চুপ্পু গুরুত্বপূর্ণ। চুপ্পু গুরুত্বপূর্ণ না তো। চুপ্পু বাংলাদেশ, ওখানে আপনি আমি যে কোনো একজন বসলে একই রোল প্লে করতাম। কারণ হলে এটা একটা ধারাবাহিকতা এবং রাষ্ট্রের স্ট্যাবিলিটির জন্য। তার মানে কি উনি থেকে যেতে পারেন, এরকম কোন ইঙ্গিত না, থেকে যাওয়ার না যাওয়ার ব্যাপার না, রাষ্ট্রের স্ট্যাবিলিটির জন্য উনি একটা প্রাতিষ্ঠানিক ফাংশনাল ডিউটি পালন করছে। ওনার অতীত আমরা জানি, ওনার বর্তমান আমরা দেখছি। ফলে এটার সাথে চুপ্পু প্রতি হঠাৎ করে বিএনপির দরদ উঠলে উঠছে, এটার কোনো সম্পর্ক নেই। চুপ্পু এর আগেও অন্তর্বর্তীকালীন সরকারের সময় চুপ্পুকে রাখার ব্যাপারে বিএনপি এবং অন্যদের অবস্থান মুখোমুখি ছিল। এখন অন্যদের অনেক দাবি বিএনপি মানে নেই তা না, মানছে তো, মানাটা স্বাভাবিক। কিন্তু চুপ্পুর ব্যাপারটা যেটা হচ্ছে, মানে রাষ্ট্রপতির ভূমিকাটা এখানে বিএনপির কাছে ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকা না, একটা প্রতিষ্ঠানের ভূমিকা। এবং এই প্রতিষ্ঠানের ভূমিকাটা বাংলাদেশের স্ট্যাবিলিটির জন্য জরুরি। সরকার মাত্র গঠন হয়েছে 1 মাস, ফলে স্ট্যাবিলিটির জন্য সরকারের কতগুলি স্টেপ আছে, সরকারের কতগুলো ধারাবাহিক কর্মসূচি আছে। কষ্ট করে মনে আছে অন্তর্বর্তী সরকার যখন ঢাকায় দক্ষিণে একজন প্রশাসক দেওয়ার চেষ্টা করলো, বা ঢাকা উত্তর দক্ষিণে, সেটির জন্য এখনকার মন্ত্রীও তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, তারা প্রতিবাদ করলেন, বিএনপি সেই প্রতিবাদ করলো। এখন এবং যাদেরকে এই প্রশাসক দেওয়া হচ্ছে নির্বাচিত সরকার, সেটি নিয়ে বিবিসি নিউজ করছে এটি বিএনপি নেতাদের এক ধরনের পুনর্বাসন প্রকল্প কিনে। এটাকে কিভাবে দেখেন আসলে? প্রশাসক কেন দিতে হচ্ছে? শুধু না, বিএনপির বিভিন্ন পদ পদবিতে, মানে বিভিন্ন পোস্টে, সরকারের পোস্টে নিজেদের লোক দিবে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু সেটা রাজনৈতিক লোক দিবে নাকি প্রশাসন থেকে এনে দিবে? মানে এটা তো ক্যাডার সার্ভিস থেকেও দেওয়া যেত। ক্যাডার সার্ভিস থেকে তো, এটা তো রাজনৈতিক সরকার, রাজনৈতিক দলের সরকার, তার দলের লোকজন আছে, এবং এখানে যাদেরকে দেওয়া হচ্ছে তারা সবাই পলিটিশিয়ান, জনপ্রতিনিধি। তো ফলে তাদের দেওয়ার মধ্যে তো কোনো সমস্যা নেই। সমস্যা হলো তারা প্রপারলি দায়িত্বটা পালন করছে কিনা, সেটা আপনার দেখা, সেখানে কোনো অনিয়ম করছে কিনা, সেখানে জনগণের সেবা বিঘ্নিত হচ্ছে কিনা, সেগুলো। বাকিগুলো ন্যারেটিভ। ইশরাক হোসেনের কথা বলছেন তো, ইশরাক হোসেনকে তো আদালত রায় দিচ্ছিল, তারপর তারা বসতে দেন নাই কেন আপনারা? এবং তার সাথে যে আচরণ করছেন, তাকে ক্ষমতা লোভী মেয়র হইতে চায় বইলা তার চরিত্র হনন করার জন্য যা যা সম্ভব সবই তো করা হয়েছে। এখন তো এগুলো বের হচ্ছে তাদের ব্যাপারগুলো। দেখেন, এখানে একটা গুরুত্বপূর্ণ আলাপ আসছে, সেটা হলো যে জুলাই সনদ এবং হাবিজা, এই পুরা মানে প্রকল্পটা নিয়ে। এইটা জুলাই সনদ একটা পলিটিক্যাল কমিটমেন্ট, এবং বিএনপি এটা স্বাক্ষর করেছে। আমরা বারবার বলেছি, বিএনপি যেভাবে স্বাক্ষর করেছে সেইভাবেই তার ইস্তেহার প্রণয়ন করেছে, মানে উইথ নোট অফ ডিসেন্ট। নোট অফ ডিসেন্ট কিন্তু জামাতও দিচ্ছিল। কিন্তু ইলেকশনের আগে ন্যারেটিভ কি ছিল? আমাদের প্রত্যেকটা আলোচনা ন্যারেটিভ এবং ফ্যাক্ট আলাদা করতে হবে, নাহলে আমরা আলোচনা ধরতে পারবো না। না, হাত দিবেন না। তারপরে সংস্কার, এই যে তাবিজ তত্ত্বাবধায়ক সরকার বানাইছে 84টা, এর বাইরে কি আর কোনো সংস্কার দরকার নেই? তার মানে সংস্কারের এই এজেন্ডাটাকে যারা নিজেদের একমাত্র রাজনৈতিক লাইফলাইন মনে করতেছে, তার মানে তাদের আর কোনো পলিটিক্স নাই। থাকলে এটা করতো না, 1 নাম্বার। 2 নাম্বার হইল, এইটা একটা পলিটিক্যাল কমিটমেন্ট, নট লিগ্যাল এন্টিটি। সরকার কি অধ্যাদেশ জারি করছে না জারি করছে এটা দেখার তো দরকার নেই বিএনপি, কারণ বিএনপি জনগণের সাথে কমিটেড। জনগণের এই কমিটমেন্ট বিএনপি পালন করতেছে কি না সেটা জনগণ দেখবে, ওই অনুযায়ী জনগণ বিচার করবে। সরকারের বিশেষজ্ঞ নিউ ইয়র্ক থেকে আইসা একটা এসি করে বৈশা এরকম একটা ফর্মুলা দিয়ে দিল, এবং তাতে করেই যদি দেশের ভাগ্যের উন্নয়ন হয়ে যেত, তাহলে 18 বছরের এই কেওয়াটিক, 18 মাসের এই কেওয়াটিক সিচুয়েশন আমাদের মোকাবেলা করতে হতো। একদম বিনীত জিজ্ঞাসা, ধরেন আপনি বলছেন সংস্কারের চেয়েও আরেক ধাপে গিয়ে পুনর্গঠন করবেন, তাহলে এই প্রশাসক বসানোর ক্ষেত্রে কেন আপনার দলীয় লোক, দলীয় নেতাদেরই বসাতে হবে? কেন আপনি বিশেষজ্ঞ, পেশাজীবী, আমি সবই সরকারি আমলার কথাই শুধু বলছি না, কেন তাদেরকে বসাচ্ছেন না? তারা তো অলরেডি দায়িত্বে আছে। এখানে পলিটিশিয়ানদেরকে হেল্প করে কারা? যারা রাষ্ট্রের আমলা হিসেবে কাজ করে, তারা তো অনেক অভিজ্ঞ। এই প্রক্রিয়াটা তো আগেও ছিল। হ্যাঁ, আগে ছিল। এবং আগের তফাৎটা কি ছিল? আগে একটা গণতন্ত্রহীন অবস্থা ছিল, এখন একটা গণতন্ত্রের জনগণের জবাবদিহিতার মধ্যে আছেন। আমি যেটা আগেই বললাম,
তাহলে কি জামাত এবং এনসিপির থেকে ধরে ধরে আইনা লোক বসালে এটা ইনসাফ হইতো, মানে এটা নিরপেক্ষতা হইতো? এই জন্যই তো বাংলাদেশের নিরপেক্ষতার সংজ্ঞা 5 তারিখে পাল্টাই গেছে। আপনি জামাতের পক্ষে থাকলেই শুধুমাত্র নিরপেক্ষ, অন্য কোনো দিয়ে গেলে আপনার নিরপেক্ষতা থাকবে না। শোনেন, একটু প্রবলেম হলো তো আরেকটা যেই আলোচনা করছিলাম, তাহলে এবার গেল জুলাই সনদের এটা, এবার আপনার সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আপনারা আলাপ তুলছেন। সংবিধান সংস্কার পরিষদের আলাপ তোলার রেওয়াজই তো আপনি জানেন না কিভাবে আলাপটা তুলতে হয়। আলাপটা তুলতে হয় একটা কনস্টিটিউশনাল এথিক্সের মধ্যে থাইকা, এক্সট্রা কনস্টিটিউশনাল টাইমের মধ্যে থেকে, বা কোনো একটা অ্যানার্কিস্ট ইডিওলজিক্যাল পজিশনের মধ্যে থেকে গণতন্ত্র ক্লেম করলে সেটা গণতন্ত্র হয় না। গণতন্ত্রের জন্য পার্লামেন্টের সোভারেন্টির কথাটা যে বলা হয়, এটা কেন বলা হয়? এটা জনগণ নির্বাচিত করে। জনগণের সোভারেন্টি যদি আপনি মানেন পার্লামেন্টারি ডেমোক্রেসিতে, তাহলে আপনাকে স্বীকার করতে হবে যে পার্লামেন্ট সোভারেন। এখন পার্লামেন্টের সদস্যকে জনগণ সমস্ত বিষয়ে আইন করার এখতিয়ার দিয়ে নির্বাচিত করে একজন পার্লামেন্ট মেম্বারকে, আর গণভোট একটা বিষয়ের উপর নির্বাচিত হয়েছে, এটা 60% না, 100% ম্যান্ডেট থাকলেও সেটা পার্লামেন্টের ক্ষমতার চেয়ে সুপারসিড করে না, কম। এটা কাণ্ডজ্ঞানে বোঝা যাবে। কিন্তু আপনি এই গণভোট বিরোধী বিএনপি জনগণের রায়কে উপেক্ষা করছে, এই যে ন্যারেটিভ বাজারে ছাড়ছেন, এটা তো বেশি দিন বাঁচবে না এই ন্যারেটিভ। গণভোটের রায়ের আগেই জুলাই সনদের ব্যাপারে বিএনপি স্বাক্ষর করেছে, টিপ টিপ বৃষ্টিতে আপনারাও করছেন, শুধু এনসিপি বাদে। তাহলে এটা পলিটিক্যাল কমিটমেন্ট বিএনপি পলিটিক্যাল কমিটমেন্ট, তার পলিটিক্যাল আপনার যে জনগণের সাথে যেভাবে সে ওয়াদা করছে এবং যেভাবে সে ইস্তেহার প্রণয়ন করছে, এর মধ্যে আপনি কোনো অসামঞ্জস্য দেখাতে পারবেন। আপনি দেখাইতে পারেন বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, ওই যে টিপ টিপ বৃষ্টিতে আমরা অতিথি ছিলাম, সেইটা এবং তার যে ইস্তেহার, এটার মধ্যে যদি কোনো অসামঞ্জস্য দেখাতে পারেন, কথা বলা সাইডা দিব, কোনো অসামঞ্জস্য নাই। তার মানে তারপরে এখন এই প্রোপাগান্ডা কেন? এখন এই প্রোপাগান্ডা কারণ হলো আপনার বেসিক্যালি কোনো রাজনীতি নেই। আপনাকে তো অফার করতে পারতে হবে, আপনার তো বেটার, আপনার পলিসির বিরুদ্ধে আপনার তো পলিসি থাকতে হবে না। আপনি পাইছেন নিছেন প্রোপাগান্ডার পথ, এবং প্রোপাগান্ডার পথের একটা রেজাল্ট আপনি 12 তারিখে পাইছেন, আগামী দিনে আরো পাইতে থাকবেন, অসুবিধা নেই। সামান্ত ইসলাম, এই যে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে যেভাবে সরকার ফাংশনাল করার চেষ্টা করছে, ধারণা করা হচ্ছে নির্বাচনে দেওয়া হবে, সেটাকে কিভাবে দেখেন? এবং আসলে কি বিরোধী দলের কাছে রাজনীতি করার কোনো উপকরণ নাই? বিএনপির এই বিশাল মেজরিটি 212 আসন, আরো 2-3টা আসনে নির্বাচন বাকি, তার বিপরীতে সেজন্য আপনাদেরকে প্রোপাগান্ডার পথ বেছে নিতে হচ্ছে, যেটা রেজাউল করিম রনি বলছিলেন। মানে এটাই তো একটা প্রোপাগান্ডা। মানে আপনি বিরোধীতে যে কোনো কথা বললে আপনি একটা প্রোপাগান্ডার কাতারে ফেলে দিচ্ছেন, এটা কি প্রোপাগান্ডা না? রনি ভাই আরেকটা প্রোপাগান্ডা করছে, মানে ন্যারেটিভ করছে একটু আগে, আমি এটা একটু ধরাই দিই, যে পলিটিশিয়ানরা জনপ্রতিনিধি কিনা। জনপ্রতিনিধি তো নির্বাচিত হইলে জনপ্রতিনিধি হয়, পলিটিশিয়ানরা তো যে কোনো সুবিধার কারণেও পলিটিক্স করতে পারে, যে কেউ পলিটিক্স করতে পারে, এটা তো সবার জন্য ওপেন। এটা তো প্রোপাগান্ডা, এটা তো ন্যারেটিভ। এবং আমলারা কেন পলিটিশিয়ানদের হেল্প করবে? এটা তো লজিক নাই কোনো। আমলারা হচ্ছে তার নির্দিষ্ট কার্যপরিধি আছে, তার জেডি আছে, তার যেই কারণে। তো আমার কাছে মনে হয় যে আমরা ঠিক আছে, আমাদের সোসাইটিতে নানান ধরনের আলাপ হচ্ছে, কারো কারো ট্রমাও থাকতে পারে এই নিয়ে। আমিও বলেছি যে আসলে আমাদের একটা ট্রমাটাইজ, বট বাহিনীর আক্রমণ, আমরা প্রত্যেকে একটু ট্রমাটাইজ, কিন্তু ট্রমা থেকে তো আসলে ভালো আর্গুমেন্ট আসে না, কিন্তু আর্গুমেন্টটা অনেক ফলস আছে, মানে ফ্যালাসি আছে। আর বিরোধিতাকে প্রোপাগান্ডা হিসেবে দেখাটা এটা বন্ধ করতে হবে। যেমন ধরেন আজকে একটা প্রোপাগান্ডা, একটা ন্যারেটিভ আসছে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে, মানে এই বিরোধিতা, মানে এই যে এটাকে আবেগ বলেছেন, আবেগ দিয়ে রাষ্ট্র চলে না। তাহলে ন্যাশনালিজম কি? জাতীয়তাবাদ জিনিসটা কি? জাতীয়তাবাদ কি কেবল আবেগ? আমিও এটাই জানতে চাচ্ছি, জাতীয়তাবাদ কি আবেগ না আইন? মানে একটা জাতীয়তাবাদী দলের একজন স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বলছেন যে এটা আবেগ, মানে এটা আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, ওনার দলের নাম হচ্ছে জাতীয়তাবাদী দল। এখন বিষয়টা হচ্ছে যে আবেগ অবশ্যই থাকবে, আবেগটাকে মানবিক মর্যাদা, সাম্য ইত্যাদির কাতারে আপনি মর্যাদাপূর্ণ রাষ্ট্র করার জন্য এটাকে আপনি সামাজিক চুক্তির আদলে এটা আপনি আইন করবেন। আইন তো এইভাবেই হয়। আপনার সাথে আমার বোঝাপড়া, সেটা তো লিখিত থাকতে হবে। ওরাল ট্র্যাডিশন আরও বেটার, যেটা আমাদের আবহমান কালে চলে আসছে। আপনি তো সেটা প্র্যাকটিস করতে পারছি না আমরা এখন, কিন্তু আমাদের এই জন্য লিখিত চুক্তি, সামাজিক চুক্তি, রাষ্ট্রীয় চুক্তি, আইনি যে ফরম্যাট, সেখানে আমাদের যেতে হয়। এটা নিয়ে যদি আপত্তি থাকে তাহলে একটা আর্গুমেন্ট, কিন্তু এইটাকে আপনি সব কিছুর উপরে সুপারসিড করছেন। ওই যে যেটা বললাম, এটা দেখেন যে এটা উনি কিন্তু লজিক্যাল কনসিস্টেন্সি মেনটেন করছেন। উনি মানে শুধুমাত্র দলে থেকে এটা হবে না আর কি, কারণ ন্যাশনালিস্ট পার্টি করে আপনি আবেগকে বা ওই জায়গাটা আপনি পারবেন না। কিন্তু এখানে দেখেন যে উনি কিন্তু বলেছেন যে কি বলে, আরে সালাউদ্দিন সাহেব উনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে উনি এই জনগণের যে সার্বভৌমত্ব এবং সেটা হচ্ছে পার্লামেন্ট, জনগণের সার্বভৌমত্ব পার্লামেন্টই সকল কিছু ডিসাইড হবে। এবং উনি ওনার লজিক্যাল কনসিস্টেন্সি উনি ঠিকই মেনটেন করে চলেছেন, এবং উনি আসলে আইনকেই সর্বোচ্চ
পর্যায়ে দেখতে চান, কিন্তু মানুষের যে বোঝাপড়া, মানুষের যে মানে আদার যে তার পলিটিক্সের যে পলিটিক্যাল বোঝাপড়া, ওইটাকে উনি আর গ্রহণযোগ্য মনে করবেন না। সেটাই কি আবেগ নাকি কি সেই আজকে- জার্নিটা? না, আমি তো আসলে বিএনপিকে আমি কংগ্রাচুলেট করব যে ওনারা 2/3 মেজরিটি পেয়েছেন, কিন্তু এটা কিন্তু 2/3 মানে সবকিছুর 2/3, আপনার দায়েরও 2/3, আপনি যা কিছু করবেন সবকিছুর আপনার 2/3 আসবে। Definitely. কিন্তু 2/3 এর যেই হেরমটা আপনি দেখাচ্ছেন, এটা মানুষের অবদান এবং তার যে ত্যাগ এটার উপর দিয়ে এসেছে, এটা স্বীকার করতে গেলে কি ছোট হয়ে যাওয়া লাগবে আমাদের? না, কোনোভাবেই নিশ্চয় না। প্রফেসর মারুফ, আমরা স্থানীয় সরকারের প্রশাসকদের কথা বলছিলাম, আমরা দেখলাম বিশ্ববিদ্যালয়গুলোতেও প্রশাসক চেঞ্জ হচ্ছে। এখন আমাদের এখানে সরকার বদল হলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা বদল হন, প্রো ভাইস চ্যান্সেলররা বদল হন, এবং ওই দলের প্রতি আনুগত্যশীল লোকজনদেরকে আনা হয়। আমাদের প্রশ্নটা হচ্ছে, ধরেন বিএনপি করাই সবচেয়ে ভালো যে মানুষটি, ভালো যে শিক্ষকটি, যিনি ভালো প্রশাসক হবেন, ভালো একাডেমিশিয়ানও ছিলেন, তাদেরকে আনা হচ্ছে নাকি অন্য কোনো আনুগত্য দেখা হচ্ছে? জি, ধন্যবাদ। আমি প্রথমত স্থানীয় সরকার প্রসঙ্গটাও একটু ছুঁয়ে যেতে চাই। জি। যে স্থানীয় সরকারের মূল ব্যাপারটা কি, স্থানীয় সরকার আমাদের দরকার কেন? এটা কিন্তু ঢাকার অফিসের একটা এক্সটেনশন না। স্থানীয় সরকার একটা আইন দ্বারা তৈরি করা স্বতন্ত্র বিধিবদ্ধ একটা একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের মূল শক্তিটা হচ্ছে সে জনগণকে প্রতিনিধিত্ব করবে, অর্থাৎ সে ওই স্থানীয় ওই অঞ্চলের মানুষের কাছে সে দায়বদ্ধ থাকবে, এবং সেই দায়বদ্ধতা নিরূপণের মূল পন্থাটা হচ্ছে নির্বাচন। ফলে যদি আমরা নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকারকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে না কাজ করতে দেই, তাহলে আসলে এর কার্যকারিতাটা থাকে না। ফলে এই উপর থেকে চাপিয়ে দেওয়া যে প্রশাসন, এটা একটা পুরনো রাজনৈতিক সংস্কৃতি, এবং এটা যে কাজ করেনি তার বহু প্রমাণ, বহু গবেষণা ইতিমধ্যে রয়ে গেছে। এবং এটা আসলে আমরা দেখেছি দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের ইতিহাসে সমস্ত রেজিমগুলা স্থানীয় সরকারকে তাদের এক্সট্র্যাক্ট করার জন্য, রিসোর্স এক্সট্র্যাক্ট করার জন্য একটা মাধ্যম হিসেবে নিয়েছেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তাদের দলীয় যে সংগঠন, সেই সংগঠনের বিস্তৃতি এবং সমর্থন জোগাড় করার একটা মাধ্যম হিসেবে নিয়েছেন। কিন্তু জনগণের যে প্রয়োজন, স্থানীয় মানুষের জন্য যে সেবা দেওয়া দরকার, সেই সেবার জায়গাতে আন্তরিকতাটা তারা দেখাননি। কারণ বিকেন্দ্রীকরণটা হচ্ছে এটার প্রথম শর্ত। তো যখন আপনি উপর থেকে কাউকে চাপিয়ে দিচ্ছেন, তখন ওই বিকেন্দ্রীকরণের শর্তটাই প্রথমত আপনি ভেঙে ফেলছেন। ফলে এটা আসলে প্রপারলি কাজ করার কথা না এই প্রশাসক দিয়ে। আর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও আমি যেটা বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের অবশ্যই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিভাবে ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হবে, তার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্যই কিন্তু আলাদা আলাদা করে আইন আছে। এই আইনের একটা ছোট ফোকর দিয়ে কিন্তু এখনকার নিয়োগগুলো হচ্ছে। সেই নিয়োগগুলো হচ্ছে কিসের ভিত্তিতে? অর্থাৎ আমাদের কাছে চাহিদা ছিল, বা আমাদের কাছে এটা দাবি ছিল যে এই নতুন রাজনৈতিক পরিস্থিতিতে এই সমস্ত পদে যারা আসবেন তাদের যে ক্রাইটেরিয়াগুলো থাকবে সেগুলো স্বচ্ছ থাকবে। কোন দল করেন পেছনে এটা আমরা দেখছি না, কিন্তু ওনাকে আমরা কোন ভিত্তিতে, কোন মানদণ্ডের ভিত্তিতে আমি তাকে মনে করছি যে তিনি যোগ্য, এক্স যোগ্য না ওয়াই যোগ্য। তো আমরা যাদেরকে সামনে এসে দেখছি তারা কেউ ভালো পারফর্ম করতে পারবেন কি পারবেন না সেটা তো অনেক পরের প্রশ্ন, কিন্তু প্রথমত নিয়োগ দানের যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা নিয়ে প্রশ্ন তোলা যাচ্ছে। যে এখানে আসলে আবারও দেখা গেল যে আগের মতন ওই দলীয় যারা নেতা, আমরা যাদেরকে দেখছি তারা সবাই দলের, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের দলের এক ধরনের নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং তাদের প্রসঙ্গে কথা হচ্ছিল। এবং যখনই একেবারে সরাসরি দলের নেতা তাকে আমরা ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে সে বা তিনি আমাদের পরবর্তী কার্যক্রমের ক্ষেত্রে যে একটা বস্তুনিষ্ঠ অবস্থান গ্রহণ করবেন, একাডেমিক মান উন্নয়নের জন্য কর্মসূচি গ্রহণ করতে পারবেন দল নিরপেক্ষভাবে, সেটা আশা করাটা তো খুব কঠিন ব্যাপার হবে। এই পদ্ধতিটা নিয়ে আসলে মূল প্রশ্নটা থাকা দরকার। বলছি জনগণের নির্বাচিত প্রতিনিধি হওয়ার পরেই তো বিএনপি প্রশাসন বসানোর এখতিয়ার লাভ করেছে। যাদেরকে বসিয়েছে তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি, এটা তো আমি বলিনি। আমি বলেছিলাম যে বিএনপি নির্বাচিত, জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বের মধ্যে দিয়ে সরকার গঠন করার ফলে একদম 2 মিনিট সময়, এটা একটা। আরেকটা হলো যে ধরেন এখানে কনস্টিটিউশনে নানা রকম ইন্টারপ্রিটেশন দিচ্ছে, কিন্তু কনস্টিটিউশনের ইন্টারপ্রিটেশন এইটা এবং কনস্টিটিউশনের একটা সংস্কার, সংবিধান সংস্কার সভা করলেই দেশ বিশাল এগিয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই। কারণ সংবিধান পরিবর্তন হাসিনাও করছে, এর আগেও বহুবার হয়েছে। আমাদের দেখতে হবে সংবিধান পরিবর্তনের এই কনসিকুয়েন্স জাতীয় জীবনে কি তৈরি করে, গণতন্ত্রকে শক্তিশালী করে না দুর্বল করে। ফলে সংবিধান পরিবর্তনের উপর জাতির ভাগ্য নির্ভর করে না, নির্ভর করে সংবিধান পরিবর্তনের উদ্দেশ্যের উপরে। উত্তরার ঘটনা শুধু এটা না, বাংলাদেশের এন্টায়ার আপনার আইন শৃঙ্খলা রক্ষার অবস্থার ব্যাপক রকম উন্নতি দরকার। শুধু এই ঢাকার ডিএমপির কমিশনের বক্তব্য না, বা ঈদের সময়ের কারণে না, কারণ হলো আমরা দীর্ঘ 18 মাসে যে অস্থিতিশীলতার মধ্যে আছি, এটা থেকে বের হওয়ার জন্য অলরেডি একটা অভিযান চলতেছে, এবং বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ অপরাধীদেরকে ঢাকার বাইরে থেকে তাদেরকে ধরা হয়েছে। আমরা আশা করব এটা দলমত নির্বিশেষে অপরাধীদেরকে ভালোভাবে চিহ্নিত করা, অস্ত্রগুলো উদ্ধার করা যেগুলো বিগত সময়ে খোয়া গেছে। আরেকটা হলো যে বিএনপি কমিশনার এবং পুলিশ, দেখেন
সরকার যায় সরকার আসে, পুলিশ একই রকম থেকে যায়, এই জায়গার থেকে পুলিশকে বের হইতে হবে। পুলিশের তো এটা মানে থানায় যদি জমা দিয়ে রাখতে হয় তাহলে তো বাসাবাড়িও কি থানায় দিয়ে আসবে নাকি? এটা তো কোনো কথা হইতে পারে না। ডেফিনেটলি সরকারকে খুবই স্ট্রংলি জনগণের এই আশা পূরণ করতে হবে। আরেকটা জিনিস রেসপন্স করি, বাংলাদেশি জাতীয়তাবাদ, হ্যাঁ জাতীয়তাবাদ একটা আবেগ কিনা? নো, জাতীয়তাবাদ একটা দর্শন। পরিষ্কার। দর্শন আবেগ দিয়ে চলে না। এবং জিয়া রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদ একটা সার্বিক জাতীয়তাবাদ, এটা কোনো ট্রাইবাল ন্যাশনালিজম না। জি, আমাদের বাংলাদেশের মানুষ একদম সময় নাই। সামান্তা, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি, ঈদের ছুটিতে নিরাপত্তা, জননিরাপত্তার ইস্যু, এগুলোকে কিভাবে দেখছেন? পরিস্থিতির উন্নতি হলো, মবের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থান খুবই কঠোর ছিল। আমার কাছে মনে হয় যে গতকাল থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আমরা যেভাবে শুনেছি, উনি আসলে মানুষকে এক ধরনের বোরডমের মধ্যে দিয়ে নিয়ে যেতে চাচ্ছেন। উনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলোর যে শোনার ধৈর্য, সেটা যাতে ধৈর্যচ্যুতি ঘটে মানুষের, সেটা উনি চেষ্টা করছেন। এবং একই সাথে ওনার যে আর্গুমেন্ট, ওই আর্গুমেন্টের জায়গা থেকে যদি দেখি, উনি আসলে যে পার্লামেন্টকে সার্বভৌম বলার মধ্য দিয়ে উনি আসলে বলছেন জনগণ ক্ষমতার মালিক না, জনগণ ক্ষমতার উৎস। উৎস যখন হয়ে যাবে, কাজ যখন হয়ে যাবে, তখন জনগণকে আর দেখা, এখানে কিন্তু মৌলিক পার্থক্য আছে। আপনি গণতন্ত্রের জায়গা থেকে জনগণ ক্ষমতার মালিক হওয়ার কথা, কিন্তু আপনি যখন মানে পাওয়ার প্র্যাকটিস করবেন, 2/3 হেডম দেখাবেন, তখন বিষয়টা হয়ে যাবে জনগণ ক্ষমতার উৎস মাত্র, সোর্স। তাহলে সোর্স আর ওনার, এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ফলত যেটা হয়, যেই 68% গণভোটে হ্যাঁ রায় দিয়েছে, তাদের অনেকেই বিএনপিকেও ভোট দিয়েছে। এটা তো মানে এটা অস্বীকার করার উপায় নেই। এবং গণভোটে হ্যাঁ দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে একদম প্রত্যক্ষ প্রচারণা করা হয়েছে। এখন সেক্ষেত্রে আমাদের বিরোধী দলের জায়গা থেকে আমরা যেটা দেখছি, আসলে গণভোটের রায়কে তারা অগ্রাহ্য করে, গণভোটের রায়কে মকারি করে, গণভোটের রায়কে এখন বিভিন্ন ধরনের লুপহোল দেখিয়ে, আমরা তো জানি বাংলাদেশে এই ধরনের লুপহোল আছে। বাংলাদেশের তো একটা ঔপনিবেশিক আইন কাঠামো দিয়ে চলে, এটা তো আমি যেমন জানি, সালাউদ্দিন ভাইও জানেন, উনিও তো আইনেরই ছাত্র। সো উনি যে জায়গা থেকে ব্যাখ্যা করছেন, উনি এটা সলভ করার কথা, সরকারি দল হিসেবে তার কাজ হচ্ছে সলভ করা, কিন্তু উনি এটাকে বরঞ্চ ওয়েপেন হিসেবে ব্যবহার করছেন। এখন গণভোটের এই যে রায়ের পরে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সংস্কারকে ওন করতে হবে বিএনপিকে। আমাদের জায়গা থেকে সমালোচনা হচ্ছে এটা, সংস্কারকে ডিজোন করা, সংস্কারকে আসলে এক ধরনের আতঙ্ক